প্রিয় ছাত্রছাত্রী, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই চ্যানেলের সমস্ত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে ক্লিক করবে, তাহলে সবার আগে ভিডিওটি পৌঁছে যাবে। আমরা শুরু করছি প্রথম অধ্যায়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। প্রথমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ভূমিরূপ কাকে বলে? ভূমিরূপ ভূপৃষ্ঠ, পৃথিবীর ওপর পৃষ্ঠটার নাম ভূপৃষ্ঠ, ভূমি। বিভিন্ন কার্য দ্বারা সেই ভূপৃষ্ঠের ওপর যখন বিভিন্ন খোদাই করে ভাস্কর্য সৃষ্টি হবে, তখন তাকে বলা হবে ভূমিরূপ। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এই খোদাই কার্যগুলো করছে যে সমস্ত প্রক্রিয়াগুলি, সেগুলিকে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলা হয়। আরো ভালো করে যদি বলা হয় তাহলে আমি বলবো, যে সমস্ত প্রক্রিয়া রাসায়নিক এবং ভৌত রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে, বিবর্তন হচ্ছে, ভূমিরূপের বিবর্তন ঘটে চলেছে, নতুন ভূমিরূপের সৃষ্টি হচ্ছে বা ভূমিরূপের বিনাশ ঘটছে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। বোঝা গেল? তাহলে এই ভূমিরূপ গঠনকারী যে প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়ার পর আমরা পড়ব, এটা কাজ হয়ে থাকে দুভাবে, বহির্জাত প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়ার মাধ্যমে সবসময় ভূমিরূপের উদ্ভব ঘটে, আর বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে সেই ভূমিরূপের ওপর সর্বদা কারুকার্য সৃষ্টি হয়, ভাস্কর্য সৃষ্টি হচ্ছে সর্বদা। এবার আমরা পড়ব বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত, বাইরে, পৃথিবীর বাইরে, ভূপৃষ্ঠে যে শক্তিগুলি সর্বদা ক্রিয়াশীল, ঠিক আছে, যে শক্তিগুলি সর্বদা ক্রিয়াশীল, বিভিন্ন খোদাই কাজ করছে, ক্ষয় কার্য করছে, কখনো সঞ্চয় কার্য করছে, ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে, সেগুলি হচ্ছে বহির্জাত শক্তি বা বহির্জাত প্রক্রিয়া। এই বহির্জাত শক্তি আমরা বলতে পারি ধীর প্রক্রিয়া, একটা খুব ধীরে ধীরে কাজ করছে, আকস্মিক ঘটনা ঘটছে না। অন্তর্জাত শক্তিটা আকস্মিক, কিন্তু বহির্জাত শক্তিটা খুব ধীর প্রক্রিয়া, ধীরে ধীরে কাজ করছে। আমরা বলতে পারি বহির্জাত শক্তিগুলো কোনগুলো? বহির্জাত শক্তি উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, তার সাথে নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভৌমজলের কার্য ইত্যাদি ইত্যাদি। এই যে শক্তিগুলো রয়েছে বহির্জাত শক্তি, এই বহির্জাত সমস্ত শক্তি উৎস হচ্ছে সূর্য। তাহলে বহির্জাত শক্তির সমস্ত উৎস হচ্ছে সূর্য, আর এই বহির্জাত শক্তিটা ধীরে ধীরে কাজ করে চলেছে, ভূমিরূপের ভাস্কর্য সৃষ্টি করছে। এই বহির্জাত শক্তিটা কাজ করছে দুটো ভাবে, একটা স্থিতিশীল, একটা গতিশীল। একটা গতিশীল। স্থিতিশীল কোনগুলি? যেগুলি আবহাওয়ার উপাদান, সেগুলি স্থিতিশীল। যেমন আমি বলবো, তাহলে বহির্জাত প্রক্রিয়া কাজ করছে দুটো ভাবে, একটা স্থিতিশীল আর একটা গতিশীল। স্থিতিশীল আর গতিশীল। স্থিতিশীল কোনগুলি? স্থিতিশীল বায়ুর উপাদান, আবহাওয়ার উপাদান, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, তুষারপাত, এগুলি স্থিতিশীল প্রক্রিয়া, স্থিতিশীল। আর গতিশীল কোনগুলি? যেগুলি গতিবেগ আছে, হিমবাহ, নদী, বায়ু, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, এগুলো হচ্ছে গতিশীল প্রক্রিয়া। তাহলে বহির্জাত শক্তি কাজ করছে দুটো ভাবে, স্থিতিশীল প্রক্রিয়া আর গতিশীল প্রক্রিয়া। এরপরে
এই স্থিতিশীল গতিশীল প্রক্রিয়াগুলো মিলে বহির্জাত শক্তি তিনটে পদ্ধতিতে কাজ করছে। প্রথম হচ্ছে পর্যায়ন, তাহলে এটি আবার তিনটে পদ্ধতিতে কাজ করছে। প্রথম হচ্ছে পর্যায়ন, দ্বিতীয় হচ্ছে অবরোহণ, তিন নম্বর হচ্ছে আরোহণ। বহির্জাত শক্তি পর্যায়ন, অবরোহণ, আরোহণ এই তিনটে পদ্ধতিতে কাজ করছে। পর্যায়ন কাকে বলে? পর্যায়ন ভূপৃষ্ঠের বহির্জাত শক্তিগুলো ক্রিয়াশীল হয়ে কখনো ভূপৃষ্ঠে কোন অংশ ক্ষয় হচ্ছে, কোন অংশ আবার সঞ্চয় হচ্ছে। এই ক্ষয় আর সঞ্চয় অনবরত চলে যাচ্ছে, যে ভূপৃষ্ঠের ভারসাম্য বজায় থাকছে, মানে ক্ষয় হচ্ছে একদিকে, একদিকে সঞ্চয় হচ্ছে। যে অবস্থা সৃষ্টি হচ্ছে ভূপৃষ্ঠের তাকে বলছে পর্যায়ন। তাহলে পর্যায়ন কথা বলতে পারি অবরোহণ আরোহণ পদ্ধতির মিলিত প্রক্রিয়া পদ্ধতির নাম হচ্ছে গিয়ে পর্যায়ন। পর্যায়নের মধ্যে কি আছে? একদিকে ক্ষয় হচ্ছে, একদিকে সঞ্চয় হচ্ছে, ভূপৃষ্ঠের ভারসাম্য বজায় রাখছে পর্যায়নের মাধ্যমে। এরপরে আমরা পড়ব অবরোহণ। তার আগে বলি পর্যায়ন। এই পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেছিল 1876 সালে গিলবার্ট। পর্যায়ন শব্দটি গ্রেড, গ্রেড থেকে পর্যায়ন, এই গ্রেড ইংরেজি শব্দটি প্রথম ব্যবহার করেছিল 1876 সালে গিলবার্ট বলে একটা ভূমিরূপ বিজ্ঞানী। এটা প্রথম পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন। এরপরে আমরা পড়ব কিভাবে অবরোহণ আর আরোহণ হচ্ছে। অবরোহণ, তাহলে আমি যদি এই দুটি শব্দকে এইভাবে লিখি, অবরোহণ আর আরোহণ, যে সমস্ত বৈদ্যুত শক্তিগুলি হিমবাহ, নদী, সমুদ্র তরঙ্গ, বায়ু প্রবাহ, ভৌমজলের কার্য ইত্যাদি, এছাড়াও উষ্ণতা, বৃষ্টিপাত, তুষারপাত ইত্যাদি ইত্যাদি শক্তিগুলি কাজ করে যেমন ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস ঘটাচ্ছে। ভূপৃষ্ঠ যে উচ্চতা ছিল তার থেকে উচ্চতা হ্রাস ঘটছে, কমে যাচ্ছে উচ্চতা, সেই কমে যাচ্ছে, একে বলছে অবরোহণ। আর ওই শক্তিগুলি ক্রিয়াশীল হয়ে যখন ভূপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, কিভাবে বাড়ছে? ধরো বদ্বীপ হচ্ছে, নদীর ক্ষয়কার্যের ফলে উচ্চ পার্বত্য প্রবাহে নদী যে নুড়ি বালিগুলো ক্ষয় করেছে সেইগুলো এনে বদ্বীপ প্রবাহে সেগুলো সঞ্চিত হয়ে দ্বীপের সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে কি আরোহণ। তাহলে বোঝা গেল অবরোহণ হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস ঘটে, আর আরোহণ হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ঘটে। এই দুটি উপনিচে লেখার কারণ হচ্ছে এই যে লেখা আছে অবরোহণ, নিচে লেখা আছে 1 2 3 4 5 লেটার, আরোহণ 1 2 3 4 4 লেটার। তাহলে অবরোহণ 5 লেটার নিচে আছে, আরোহণ 4 লিটার উপরে আছে। তাহলে মনে রাখার জন্য আমি মনে রাখতে হবে যে অবরোহণটা নিচে মানে কি হ্রাস ঘটছে, আরোহণটা উপরে লিখেছি কারণ উচ্চতা বৃদ্ধি ঘটাচ্ছে। এই দুটো মনে রাখতে হবে। আরোহণ আর অবরোহণ এর ফলেই ঘটছে কিন্তু পর্যায়ন। এরপরে আমরা আরোহণ
অবরোহণের পার্থক্য করবো, এইদিকে লিখতে হবে বিষয়। আরোহণ আর অবরোহণের পার্থক্য নির্ণয় করব। এই পার্থক্যটা সাধারণত 2 নম্বরের পরীক্ষায় পড়ে, 2 নম্বরের। ঠিক আছে, এই 2 নম্বরের আরোহণ অবরোহণে আমরা পার্থক্য নির্ণয় করব। প্রথমে বলছে পয়েন্টটা উচ্চতা দেওয়া যাবে, আর বিষয় বাঁ দিকে না লিখলে পরীক্ষায় কিন্তু নাম্বারটা ওঠে না। বিষয় পার্থক্যের সময় বাঁ দিকে বিষয়, একদিকে আরোহণ, একদিকে অবরোহণ, নিচে আবার ছবি দিয়ে ভালোভাবে করতে পারলে ফুল মার্কসটা পাওয়া যায়। উচ্চতা, তাহলে আরোহণের ফলে কি হয় বলেছিলাম, উচ্চতা বৃদ্ধি পায়। তাহলে এক্ষেত্রে লিখব উচ্চতা বৃদ্ধি পায়, ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। এক্ষেত্রে ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায়, হ্রাস ঘটে। বোঝা গেল, উচ্চতা, ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় আর ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস ঘটে। 2 নম্বর লিখব কাজ, প্রধান কাজ। আরোহণ কি করছে, প্রধান কাজ ক্ষয়জাত পদার্থগুলিকে এক জায়গায় সঞ্চয় করছে, তাই তো, তবেই তো উচ্চতা বৃদ্ধি হচ্ছে। তাহলে এর প্রধান কাজ হচ্ছে ক্ষয়জাত পদার্থগুলি, নুড়ি বালি ইত্যাদি ইত্যাদিগুলি এক জায়গায় সঞ্চয় হচ্ছে, এক জায়গায় সঞ্চয় হচ্ছে। আর অবরোহণের প্রধান কাজ কি, অবরোহণের প্রধান কাজ হচ্ছে ক্ষয় করা, শিলাস্তরকে ক্ষয় করে নগ্ন করা। শিলাস্তরকে সর্বদা ক্ষয় করছে, ক্ষয় করে নগ্ন করা আরো অবরোহণের প্রধান কাজ। আরোহণের ফলে ক্ষয়জাত পদার্থগুলো একদিকে সঞ্চয় হচ্ছে, আর অবরোহণের ফলে সেই ভূপৃষ্ঠকে ক্ষয় করে নগ্ন করা অবরোহণের প্রধান কাজ। এরপরে লিখব 3 নম্বর পয়েন্ট ভাস্কর্য। আরোহণের ফলে ভাস্কর্য সৃষ্টি করে। এখানে আরোহণের ফলে ভাস্কর্য সৃষ্টি করছে না, নতুন ভূভাগ তৈরি হচ্ছে। কোন রকমের ভাস্কর্য সৃষ্টি করছে না, নতুন ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। যেমন সঞ্চিত হওয়ার ফলে সেই ভূমিরূপে কোনো ভাস্কর্য সৃষ্টি করছে না, নতুন একটা ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। এটি ঠিক তার উল্টো, ভাস্কর্য সৃষ্টি হচ্ছে, এটা ভাস্কর্য সৃষ্টি হচ্ছে, কিন্তু নতুন ভূভাগের সৃষ্টি হচ্ছে না। এটা ক্ষয় হচ্ছে, ফলে নতুন ক্ষয়কার্যের সৃষ্টি হচ্ছে, নতুন ক্ষয়কার্য বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। আমরা বলছি নদীর ক্ষয়কার্য, বায়ুমণ্ডলের বায়ু ক্ষয়কার্য, তার ফলে ইনসেল বার্জ, গৌড় ইত্যাদি করে নতুন একটা ভাস্কর্যের সৃষ্টি করেছে, কিন্তু নতুন ভূমিরূপের সৃষ্টি এটা করছে না। কি বললাম, ভাস্কর্যটা আরোহণ প্রক্রিয়ায় ভাস্কর্য সৃষ্টি করে না, কিন্তু নতুন ভূভাগের সৃষ্টি হয়। অবরোহণে কি বললাম, অবরোহণে ভাস্কর্য সৃষ্টি করে, হ্যাঁ, নতুন ভূভাগ কিন্তু সৃষ্টি হয় না। সবে শেষে যেটা ইম্পর্টেন্ট, যেটা বই দেওয়া হয়, ছবিটা, ছবিটা ভালো করে দেখো, তার নাম্বার হচ্ছে ছবি। ছবিটা এখানে আমি আঁকছি শেষ পয়েন্টে। এটা কি উচ্চতা বৃদ্ধি করছে, এটা উচ্চতা বৃদ্ধি করছে। আগে এই উচ্চতাটা ছিল, এখন উচ্চতার বৃদ্ধি হয়ে এটা ঘটেছে। অবরোহণ কি হচ্ছে, উচ্চতা হ্রাস ঘটছে। আগে এই উচ্চতাটা ছিল, বর্তমান এইটা। তাহলে এই হচ্ছে আরোহণের খুব সুন্দর একটা ছবি, কঠিন কিছু নয়, আর অবরোহণের সুন্দর একটা ছবি। হ্যাঁ, এখানে লিখতে হবে উচ্চতা বৃদ্ধি হ্রাস, উচ্চতা হ্রাস। এ হচ্ছে আরোহণ আর অবরোহণের পার্থক্য। এরপরে এই যে আরোহণ অবরোহণের প্রক্রিয়ার সঙ্গে যে কাজগুলি, যে উপাদানগুলি জড়িত আছে, সেই উপাদানগুলো সম্পর্কে পড়বো। সেই উপাদানগুলোকে বলা হচ্ছে পর্যায়নের এজেন্ট। তাহলে পর্যায়নের সঙ্গে যুক্ত যে উপাদানগুলি রয়েছে, সেইগুলিকে বলবো আমরা
পর্যায়নের এজেন্ট। এবার আমি পড়াবো পর্যায়নের এজেন্ট। পর্যায়নের এজেন্ট কাকে বলে? যে উপাদানগুলি আরোহণ আর অবরোহণ ঘটাচ্ছে সেইগুলিকে বলা হচ্ছে পর্যায়নের এজেন্ট। এখানে পর্যায়ন এজেন্ট হচ্ছে প্রথম হচ্ছে নদী। নদী তোমরা ক্লাস 10-এ পড়েছো নদীর ক্ষয়কার্য। তাহলে নদীর ক্ষয়কার্য করছে, বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি করছে। তাহলে নদী পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে নদীর ক্ষয়কার্য সবচাইতে নদীর ক্ষয়কার্য পৃথিবীর বেশিরভাগ অঞ্চল জুড়ে দেখা যাচ্ছে। মরু অঞ্চল বাদ দিয়ে নদীর ক্ষয়কার্য বিভিন্ন ভূমিরূপ দেখা যাচ্ছে। তাহলে নদী, এই নদীটা কি কোন অঞ্চলে দেখা যাচ্ছে? নদীর ক্ষয়কার্যটা, নদীর কার্যটা না উষ্ণ মেরু অঞ্চল, উষ্ণ মরু অঞ্চল আর শীতল মানে তুন্দ্রা অঞ্চল ছাড়া বাকি সব জায়গায় নদীর কার্য, ক্ষয়কার্য, সঞ্চয় কার্য রূপগুলো দেখা যাচ্ছে। কি প্রতিকৃতি সৃষ্টি করছে, কি ভূমিরূপ সৃষ্টি করছে তোমরা সকলেই জানো। জলপ্রপাত থেকে আরম্ভ করে জলপ্রপাত, আয়াকৃত উপত্যকা, অভ্যাকৃত উপত্যকা, হ্যাঁ, তারপরে বদ্বীপ ইত্যাদি ভূমিরূপে সৃষ্টি করছে নদী। বোঝা গেল? 2 নম্বর আমরা করব হিমবাহ অঞ্চল। হিমবাহ কোন অঞ্চলে দেখা যাচ্ছে? তুন্দ্রা মেরু অঞ্চল, শীতল পার্বত্য অঞ্চলে দেখা যাচ্ছে হিমবাহের কার্য। এটা কিন্তু সব জায়গায় দেখা যাচ্ছে না, যেখানে শীতল পার্বত্য অঞ্চল আছে আর মেরু অঞ্চলে হিমবাহের কার্য দেখা যাচ্ছে। কি কি ভূমি সৃষ্টি করছে? আমরা ক্লাস 10-এ পড়েছি সার্ক, কোরি, এডিটি, পিরামিড চূড়া, গ্রাবরেখা প্রভৃতি ভূমি সৃষ্টি করছে হিমবাহ। তারপরে আমরা পড়বো 3 নম্বরে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ, বায়ু সাধারণত বায়ুর ক্ষয়কার্য, বায়ুর কার্যের প্রাধান্য দেখা যাচ্ছে মরু অঞ্চলে। কেন মরু অঞ্চলে কোনো উদ্ভিদ থাকে না, উদ্ভিদ শূন্য অঞ্চল, সেখানে বায়ু বাধাহীন ভাবে প্রবাহিত হতে পারে। শুষ্ক অঞ্চল বাধাহীন ভাবে প্রবাহিত হয়ে বিভিন্ন ভূমিরূপে সৃষ্টি করছে। তাহলে বায়ু প্রবাহ উষ্ণ মরু অঞ্চল। কি কি ভূমিরূপ সৃষ্টি করছে পড়েছো ক্লাস 10-এ, তবু আমি বলছি ইনসেলবার্জ, গৌড়, ঠিক আছে? ইনসেলবার্জ, গৌড়, হ্যাঁ, এই সমস্ত ভূমিরূপ সৃষ্টি করছে বায়ু প্রবাহ। এরপরে আমরা পড়ব সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গ সাধারণত সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে দেখা যাচ্ছে ক্ষয়কার্যগুলি। সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে দেখা যাচ্ছে সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গ যেখানে সমুদ্র উপকূল আছে সেটা মরু অঞ্চল হতে পারে, পার্বত্য অঞ্চল হতে পারে। সেই সমুদ্র উপকূল অঞ্চলে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য বা সঞ্চয় কার্য বা ভূমিরূপগুলো দেখা যাচ্ছে। কি কি ভূমিরূপ সৃষ্টি করে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে? বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি করছে। এখানে ভৃগুর কথা বলি আমি, ভৃগু, তরঙ্গ কর্তৃক মঞ্চ, ঠিক আছে, সামুদ্রিক গুহা ইত্যাদি ভূমিরূপ সৃষ্টি করছে। এরপরে আমরা পড়ব ভৌমজল। 5 নম্বর হচ্ছে ভৌমজল। ভৌমজল কাকে বলে? মাটির নিচে ভূপৃষ্ঠে যখন বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির কিছু অংশ ভূপৃষ্ঠের উপর দিয়ে সরণ ঘটে আর কিছু অংশ নিচে দিয়ে চুঁয়ে চুঁয়ে প্রবেশ করে, ভৌম জল রূপে সঞ্চিত হয়। সেই ভৌম জলের ক্ষয়কার্য বা সঞ্চয় কার্য বলে ভূমিরূপ সৃষ্টি হচ্ছে। তাহলে ভৌমজল সাধারণত কোথায় না চুনা পাথর অঞ্চলে দেখা যাচ্ছে বেশি, ঠিক আছে? চুনা পাথর, ডলোমাইট এই সমস্ত অঞ্চলে বা কাস্ট অঞ্চলে এই ভৌমজলের কার্য দেখা যাচ্ছে। এখানে কি কি ভূমি সৃষ্টি করছে না, সাপোজ চুনাপাথর অঞ্চল বললাম, তাহলে এখানে চুনাপাথর অঞ্চলে সিঙ্কহোল,
কাস্ট জানালা, স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট ইত্যাদি ভূমি সৃষ্টি করছে ভৌম জলের দ্বারা। 5 নম্বর হলো, 6 নম্বর হচ্ছে গিয়ে জীব জগৎ। জীব জগৎ পৃথিবীর সব জায়গায় রয়েছে জীব জগৎ। এই বিভিন্ন প্রাণী, হ্যাঁ, উদ্ভিদ, মানুষ ইত্যাদি বিভিন্ন কার্যের জন্য এখানে পর্যায়ে অংশগ্রহণ করছে। সেই হচ্ছে জীব জগৎ। তাহলে এই হচ্ছে পর্যায়নের এজেন্ট। নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল, জীব জগৎ। এখানে আমি বলি, কমেন্ট বক্সে জানাবে, আমি যেগুলো তোমাদের সমস্যা হবে সেগুলি আবার দরকার হলে আমি ব্যাখ্যা করে দেবো। আবার দেখা হবে পরের ক্লাসে, পরের চ্যাপ্টারে।